সুপ্রভাত। এখনকার প্রধান প্রধান খবর। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলোতে চলছে বরফ সরানোর কাজ। বাংলাদেশে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে এক কিশোরী। এলাকাবাসী সহ মেয়েটা যখন প্রতিবাদ করতে থাকে তখন পুলিশ খবর পায় এবং তার মা, তার সৎ বাবা এবং যার সাথে তার বিয়ে ঠিক করছে তাকে সহ পুলিশ কাস্টডিতে নিয়ে এসে তারপরে কিশোরী ভিকটিম মামলা করে। বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু ফেসবুকের অগন্তি মানুষের উপরে নজরদারি করা কতটা সম্ভব আছে মাঠে ময়দানে, এসব নিয়েই প্রভাতী। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা সোমা। বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতীতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমেরিকার প্রসঙ্গ। আমেরিকার ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হয়ে উঠতে শুরু করেছে। এই ঝড়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে একেবারে অতীব জরুরি প্রয়োজন না হলে কেউ যেন গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়, এই মর্মে সকলকে সতর্ক করে দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন শায়লা রুকসানা। ভয়াবহ তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সিটিতে চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ঝড়ে কয়েক ফুট পর্যন্ত জমে থাকা তুষার পরিষ্কার করতেই এখন ব্যস্ত নগরবাসী। আমেরিকার সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল নিউ ইয়র্কে এবারের ঝড়ে এত বরফ জমেছে যা 1869 সালের পর আর কখনোই দেখা যায়নি। ৩-৪ ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থেকে বেরোবার রাস্তা, মূল সড়কে ওঠার পথ বের করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক। এই তুষার সরাতে গিয়ে অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার অনেকের হাড়ও ভেঙে গেছে। অনেক ক্ষেত্রেই তুষার পরিষ্কার করার কাজে প্রতিবেশীরা একে অন্যের সহায়তা করছেন। এমনই একজন নিউ ইয়র্কের বাসিন্দা জন স্কট। তিনি বলছেন, এরা অন্যদেরকে সহযোগিতা করে, আমাদেরকেও করে, তাই আমাদেরও তাদের সাহায্য করা দরকার। আমি দেখেছি ওরা একেবারে বন্দী হয়ে পড়েছিল, তাদের সাহায্য করা দরকার ছিল। তারা বাইরে বেরিয়ে আসতে পারছিল না, আর তাদের বরফ পরিষ্কার করার যন্ত্রটাও ভেঙে গিয়েছিল। তাই আমার বাসা থেকে বরফ পরিষ্কারের যন্ত্রটা এনে তাদেরকে সাহায্য করেছি। এই ঝড়ে পূর্ব উপকূলের 5টি রাজ্যে কোথাও 3 ফুট, আবার কোথাও তার চেয়েও বেশি তুষার জমেছে। ঝড়ে যে 20 জন মারা গেছে তাদের মধ্যে অন্তত 6 জনই নিহত হয়েছেন বরফ সরানোর কাজ করতে গিয়ে, আর বাকি 14 জন তুষার সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিউ জার্সিতে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী এবং তার 1 বছর বয়সী শিশু। আমেরিকার একটি অংশের জনজীবনকে অনেকটাই স্থবির করে দিয়ে এই তুষার ঝড়টির গন্তব্য এখন আটলান্টিক সমুদ্র। শায়লা রুকসানা। এবারে বাংলাদেশের খবর। বাংলাদেশে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক কিশোরী। 12 বছরের এই কিশোরীর দেওয়া মামলায় তার মা, সৎ বাবা এবং বরকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে গতকাল রবিবারে বিচারকের কাছে মেয়েটি জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনা খুবই বিরল। তাই ঘটনার বৃত্তান্ত জানতে সহকর্মী শাহনাজ পারভিন কথা বলেছিলেন শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। মেয়েটার বয়স অনুমান 12, অপ্রাপ্ত বয়স্কা। তো তার মূল বাবা মৃত মনু মিয়া মারা গেছেন। তো তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের আরেকটা বিয়ে হয়েছে। তো তার মা এবং তার যে সেকেন্ড বাবা তার বিয়ে ঠিক করছে কক্সবাজার জেলার এক লোকের সাথে। ওর বয়স 38। এই বিয়েতে মেয়ের মত ছিল না। তো তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে এসছে, তাকে একটা ঘরে আটক করে রাখছে। রেখে সেখানে যার সাথে তার মা বিয়ে ঠিক করছে তার সে পাশবিক নির্যাতন করছে, করে তার সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করার পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ সেখানে যেয়ে তার বাবা, তার মা এবং যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তাকে সহ ভিকটিম সহ থানায় চলে আসে এবং আসার পরে এই মেয়ে ভিকটিম তার 3 জনের বিরুদ্ধেই নারী শিশু আইনে মামলা রুজু। এই 3 জনকে কি আপনারা আটক করেছেন?
এই 3 জনে আটক করেছে। তো এই এই ঘটনাটিতে যে এরকম একটা ঘটনা, একটি কিশোরী মেয়ে তার মায়ের বিরুদ্ধে মামলা করা, বাংলাদেশে তো এই ঘটনাটা অনেক বিরল। আসলে এটা হচ্ছে আপনাদের এবং আমাদের যে পুলিশের যে জনসচেতনামূলক যে কার্যক্রম আছে, বাংলাদেশ সরকারের যে বাল্য বিবাহের উপরে যে জিরো টলারেন্স আছে, সেই থেকে সচেতনতা বোধ থেকে কিন্তু এই তাৎক্ষণিকভাবে যখন এই ঘটনায় এলাকাবাসী সহ মেয়েটা যখন প্রতিবাদ করতে থাকে, তখন সোর্সের মাধ্যমে কিন্তু পুলিশ খবর পায়, সেখান থেকে ভিকটিমকে আগে রিকভারি করে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত, তার মা, তার সৎ বাবা এবং যার সাথে তার বিয়ে ঠিক করছে তাকে সহ এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কাস্টডিতে নিয়ে এসে তারপরে ওই কিশোরী ভিকটিম মামলা করে। তো এই মেয়েটি এখন কোথায় আছে? মেয়েটিকে আমরা প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং সে মেয়েটাকে বিজ্ঞ আদালত তার খালার জিম্মায় প্রদান করছে আজকে। তো ধরুন এই ধরনের একটা মামলা যখন হয়, তো এর পরবর্তী আইনি প্রক্রিয়া সাধারণত কি হয়? আপনি বলছিলেন যে ডাক্তারি টেস্ট হয়ে গেছে এবং সে একজনের জিম্মায় আছে, পরবর্তী প্রক্রিয়াটা কি হয়? পরবর্তী প্রক্রিয়া এই মামলা এই 21 বিরুদ্ধে মামলাটা তার বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য থানা থেকে চার্জশিট প্রদানের ব্যবস্থা করা হবে, মেডিকেল রিপোর্ট এবং তার বয়স নির্ধারণের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে। নারী শিশু মামলায় যখন আসামি গ্রেপ্তার হয়ে যখন মামলা হয়, তখন সেটা হয় 15 কার্য দিবসের মধ্যে। সেখানে যদি কোনো আসামি যদি পলাতক থাকে তাহলে সেটা হবে 60 কার্য দিবসের মধ্যে। যেহেতু আমাদের এখানে এই মামলায়, কিশোরীর মামলায় 3 জন আসামি গ্রেপ্তার আছে, সুতরাং এটা আমরা 15 কার্য দিবসের মধ্যে এই মামলা বিচারের প্রক্রিয়ার জন্য আমরা চার্জশিট প্রদান করব বিজ্ঞ আদালতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে এবং আলোচনা করব। বলছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশের আরো খবর। বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা বা কোনো সন্ত্রাসী তৎপরতার বিষয়ে বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে 48 ঘন্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সিঙ্গাপুরে এক বৈঠকের পর এই আশ্বাস দিয়েছে ফেসবুকের একটি প্রতিনিধি দল। সম্প্রতি সরকার ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশেও একবার বসেছিল। বাংলাদেশে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কথাবার্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা সম্ভব? সহকর্মী শাহনাজ পারভিন জানতে চেয়েছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ ইন্তাজের কাছে। না, আমার মনে হয় না যে এটা আদৌ সম্ভব, কারণ অনেক উন্নত দেশ তো বটেই, উন্নত দেশে এটা সম্ভাবনা কম, কিন্তু আমাদের মতো স্বল্প উন্নত দেশের অনেক শিক্ষিত মানুষ এই একটা ভুল করেন, তারা সব দোষটা চাপিয়ে দেন প্রযুক্তির ঘাড়ে। তারা ভাবেন যে প্রযুক্তি আসছে বলেই নারীর প্রতি সহিংসতা বাড়ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। প্রযুক্তির আসলে নিজস্ব কোনো ভাষা নেই, প্রযুক্তি একদম নিরপেক্ষ একটা ব্যাপার। আপনি ফেসবুকের কথা বাদ দেন, আপনি মাইক্রোফোনের কথা বলেন, মাইক বাংলাদেশে খুব সস্তায় ভাড়া পাওয়া যায়। এখন আমি যদি কোনো বাজে জিনিস প্রচার করি তাহলে তো আমার মাইকই যথেষ্ট। আমি তো একটা মাইক ভাড়া করে সেই বাজে জিনিসটা প্রচার করতে পারি, আমি কাউকে গালিগালাজ করতে পারি। তার মানে কি বাংলাদেশের লোকজন আসলে রেসপন্সিবলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে না? এই জায়গাটাতেই বলতে চাই যে আমাদের সরকারের উচিত হচ্ছে তার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর নজরদারি বাড়ানো। আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের যে প্রাথমিক শিক্ষার যে ব্যাপারগুলো আছে, আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে শিক্ষার মান উন্নত করা এবং সেটা লক্ষ্য করা যে আমাদের দেশের সাধারণ তরুণ তরুণীরা তারা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, একটা সভ্য রুচির মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে কিনা। এইটুকু নিশ্চিত না করে ফেসবুক বন্ধ করাটা এটা একদমই বোকামি। আমরা বলতে পারবো না যে আমাদের খুব শক্ত একটা শিক্ষা নীতি রয়েছে, আমাদের খুব আদর্শ একটা শিক্ষা নীতি আছে। আমাদের কোনো টেক্সট বুক গুলোর অবস্থা খুবই খারাপ। আমরা ভালো, তার মানে আপনি বলছেন যে আরো আগের থেকে এটা শুরু করতে হবে। তো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কি মনে হয় সরকার আসলে ফেসবুকের দিকে এতটা গুরুত্ব কেন দিচ্ছে? সরকার ফেসবুকের দিকে এতটা গুরুত্ব দিচ্ছে, মানে এই প্রশ্নের উত্তর এইভাবে দেই যে আপনি কি আমাকে বলতে পারবেন যে বাংলাদেশে গত 10টা সন্ত্রাসী ঘটনার কথা যেটা ফেসবুকের কারণে হয়েছে?
সেদিন চিটাগাঙে একটা ছেলে 5 জনকে, একই পরিবারের 5 জনকে জবাই করে হত্যা করেছে। এটা কি ফেসবুকের কারণ হয়েছে? এটা ফেসবুক বন্ধ করে বা ফেসবুকের সাথে সিঙ্গাপুরে, ব্যাংকক, মালয়েশিয়ায় গিয়ে মিটিং করে কোনো লাভ নাই। যে ফেসবুক বোধহয় বাংলাদেশের একমাত্র সমস্যা। ফেসবুক কোনোদিন বাংলাদেশের কখনো সমস্যা ছিল না। ফেসবুক সারা পৃথিবীর কারোর জন্য কখনো কোনো সমস্যা না। কিন্তু ধরুন সামাজিক যোগাযোগের মাধ্যম এই যে ফেসবুকের মতো, সেগুলোকে অনেক ধরনের মতাদর্শের প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। পশ্চিমা বিশ্ব যেমন ধরুন জঙ্গিবাদের প্রচারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে চিন্তিত। এই জঙ্গিবাদের প্রচার করছে, কে আজেবাজে জিনিস প্রচার করতে উন্নত বিশ্ব, কিন্তু এটা দিয়ে তারা খুব সহজে সামাজিক যে গবেষণা সেটার কাজ খুব সহজে করে ফেলতে পারছে। সমাজে কি রকমের অস্থিরতা আছে, কোন বয়স গ্রুপের মধ্যে অস্থিরতা রয়েছে, কারা কি বলতে চাচ্ছে, তাদের ভাষাগুলো উন্নত বিশ্বের সরকার বা যারা নজরদারি সংস্থাগুলো আছে তারা কিন্তু সেটা মনিটর করছে, তারা নিয়ন্ত্রণ করছে না, তারা দেখছে। আমাদের দেশের মতো যে ফেসবুকে যে স্ট্যাটাস গুলোটা নিয়ে ধরে নিয়ে তাকে 57 ধারায় গ্রেপ্তার করা, এটা একটা উদ্ভট ধারণা। এইভাবে কোনো সমস্যার সমাধান হবে না। বলছিলেন আসিফ ইন্তাজ। আপনারা শুনছেন বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতী। অনুষ্ঠানের এই পর্যায়ে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলোতে চলছে বরফ সরানোর কাজ। বাংলাদেশে সরকার যে কোনো অভিযোগে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু বিশ্লেষকেরা বলছেন ফেসবুকের লাখ লাখ মানুষের উপরে নজরদারি করা ততটা সম্ভব নয়। এবারে বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শায়লা রুখসানা। শায়লা, কি আছে আপনার কাছে আজকে? সোমা, প্রধান যে খবরটি আপনি উল্লেখ করেছেন মার্কিন তুষার ঝড়ের প্রসঙ্গ, এর বাইরে যেসব খবর রয়েছে গুরুত্বপূর্ণ খবরাখবরের মধ্যে আমি আপনাকে প্রথমেই বলতে চাচ্ছি খেলার পোশাক অন্যান্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের একটি খবর। বিবিসি জানতে পেরেছে যে এই প্রতিষ্ঠানটি বিশ্ব ক্রীড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান IAAF এর সাথে তাদের বহু কোটি ডলারের যে স্পন্সরশিপ চুক্তিটি ছিল সেটি অবসান ঘটাতে চলেছে। ডোপিং কেলেঙ্কারির একটি ঘটনাকে কেন্দ্র করে IAAF 11 বছরের এই সম্পর্ক ছেদ করতে চলেছে, কারণ এই চুক্তিটির মেয়াদ ছিল 2019 সাল পর্যন্ত। কিন্তু বিবিসি জানতে পেরেছে যে এই ডোপিং কেলেঙ্কারির জের ধরে মেয়াদ শেষ হওয়ার 3 বছর আগেই এই সম্পর্কটি চুকিয়ে ফেলতে চাইছে অ্যাডিডাস। অন্যদিকে আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের সাথে আগামী এপ্রিল নাগাদ শান্তি আলোচনা শুরু না হলে সংঘাত আরো জোরদার হবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিবিসির সাথে আলাপকালে মিস্টার ঘানি তার দেশের এই সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত হতে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি খবর রয়েছে সোমা। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে অপসারণের 5 বছরের মাথায় দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপক মাত্রায় পৌঁছেছে বলে জানাচ্ছে এই সংস্থাটি। তারা বলছে সাম্প্রতিক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কায়রোতে অন্তত 5,000 বাড়িতে অভিযান চালিয়েছে। অ্যামনেস্টি বলছে মিশর বর্তমানে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বহু আন্দোলনকারীকে সেখানে আটক করা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছে। ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপ একটি ভিডিও প্রকাশ করেছে সর্বশেষ, এবং সেখানে 9 জন বন্দুকধারীকে দেখা গেছে যারা গত নভেম্বর মাসে প্যারিসে হামলা চালিয়েছিল। এই ফুটেজে আরো দেখা যায় প্যারিসে হামলার আগে কিছু লোক মধ্যপ্রাচ্যে জঙ্গিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এবং বন্দীদের শিরোচ্ছেদ করছেন। ভিডিও চিত্রের সমাপ্তি ঘটে সিরিয়ায় IS এর বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির চিত্র দিয়ে। আর পর্তুগালের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের বিজয়ের দ্বার প্রান্তে দেশটির একজন টিভি ব্যক্তিত্ব এবং মধ্য ডানপন্থী রাজনীতিক মার্সেলো রেবেলো ডি সোসা। প্রায় সব ভোট গণনার শেষে দেখা যাচ্ছে যে রান অফ নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও 50% বেশি ভোট পেয়েছেন তিনি। আগামী মার্চে তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ব্রাজিলের কর্তৃপক্ষ বলছে দেশটির একটি শহরের কারাগার থেকে 40 জন কারাবন্দী পালিয়ে গেছেন। জেলখানার বাইরের দিকের দেয়ালে বোমার বিস্ফোরণ ঘটিয়ে গর্ত তৈরি করে পালাতে সক্ষম হন এই কয়েদিরা। তবে স্থানীয় রাস্তায় ব্যাপক অভিযানের পর বেশিরভাগ কয়েদিকেই আবার আটক করা হয়েছে। এই ঘটনায় 2 জন প্রাণও হারিয়েছেন। 1 সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় জেল পালানোর ঘটনা ব্রাজিলে। গত বুধবারই 53 জনের একটি দল আরেকটি কারাগার থেকে পালিয়ে যায় এবং তাদের মধ্যে কেবলমাত্র 13 জনকে আটকও করা গেছে। এখন পর্যন্ত এটুকুই সময়।
শায়লা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে একটু পরেই রয়েছে খেলাধুলা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন মাঠে ময়দানে, কিন্তু সেখানে যাওয়ার আগে খুব সংক্ষেপে সর্বশেষ কিছু খেলার খবর আমরা জেনে নিতে চাই। কি আছে আপনার কাছে? শুরুতে ফুটবলের খবর। একটুর জন্য প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান উঠতে পারল না এই আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী আর্সেনাল। গত রাতে চেলসির সঙ্গে আর্সেনালের যে ম্যাচটি ছিল তাতে যদি জয় পেত তাহলে শীর্ষে উঠে আসতে পারত আর্সেনি ওয়েঙ্গারের শিষ্যরা, কিন্তু জয়ের বদলে উল্টো 1-0 গোলের হার নিয়েই ঘরে ফিরতে হয়েছে অধিনায়ক মাইকেল আর্টেটার দলকে। চেলসির জয়সূচক একমাত্র গোলটি করেছেন দিয়েগো কস্টা। চেলসির এই জয় আবারও নতুন করে আশার আলো দেখাচ্ছে চেলসি ভক্তদের। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন ম্যানেজার গাস হিডিংকের তত্ত্বাবধানে চেলসি আবারও ফিরতে চায় জয়ের ধারায়। প্রিমিয়ার লিগের আরেক খেলায় এভারটনকে 2-1 গোলে হারিয়েছে সোয়ানসে। সোয়ানসের হয়ে গোল করেছেন গিলফি সিয়ারসন এবং আন্দ্রে আয়ু। স্প্যানিশ লা লিগার খবর। গত রাতের খেলায় বিজয়ী হতে পারলেই স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার 1 নম্বর অবস্থানে উঠে আসতে পারত অ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমানে 1 নম্বরে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে 2 নম্বরে। এই ম্যাচটি জিততে পারলেই বার্সাকে হটিয়ে দিতে পারত তারা, কিন্তু সেভিলিয়ার সঙ্গে খেলায় গোলশূন্য ড্র হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার আরেক খেলায় গত রাতে রিয়াল বেটিসের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিস এখন আছে পয়েন্ট তালিকার 15 নম্বরে, আর লা লিগার শিরোপা প্রত্যাশী দল রিয়াল মাদ্রিদ আছে 2 নম্বর অবস্থানে। ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন আজ। এর আগে তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 9 উইকেটে 175 রানের লিড নিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 9 উইকেট হাতে নিয়ে আরো বড় সংগ্রহের লক্ষ্যে আজ মাঠে নামার কথা হাসি মামলার দলের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের খেলা আজ থেকে শুরু হতে যাচ্ছে। বিবিসি বাংলা এখন বাংলাদেশের টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত 9:30 চ্যানেল আইতে থাকবে বিবিসি প্রবাহ। মুক্ত, নিরপেক্ষ আর আপোষহীন চলতি ঘটনার অনুষ্ঠান বিবিসি প্রবাহ, লাইভ এবং অনুসন্ধানী। প্রতি সপ্তাহে আমরা এমন সব বিষয়ের গভীরে যাব যা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তুলে ধরব আসল ঘটনা আর প্রশ্নের মুখোমুখি করব ক্ষমতাবানদের। আপনিও অনুষ্ঠানের অংশ হয়ে যান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন আপনার প্রশ্ন আর মন্তব্য। আমি শারমিন রমা, সরাসরি ঢাকা থেকে। যোগ দিন আমার সঙ্গে। এবারে রয়েছে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন মাঠে ময়দানে। বিশ্বের সবচাইতে ধনী ফুটবল ক্লাব হিসেবে এবারও জায়গা ধরে রেখেছে স্পেনের রিয়াল মাদ্রিদ। তারপরেই রয়েছে বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এর কারণ কি? তারকা ফুটবলারদের চোখ ধাঁধানো খেলা, নাকি টিভির প্রচার সত্ত্ব আর বিপণন? এখন ক্লাবগুলো হয়ে গেছে কমার্শিয়াল এন্টিটি, যেটাকে বলে। এটা খালি ফুটবল খেলা হয় না, এই ক্লাবগুলো দোকান হয়ে গেছে, কিভাবে বিক্রি করতে পারবে। ফুটবল এখন খেলা না, ফুটবল একটা প্রোডাক্ট হয়ে গেছে। শুনবেন এ নিয়ে। আরো শুনবেন বর্ষিয়ান কিছু অ্যাথলিটের কথা, যাদের বয়স 80 বা 90 এর কোঠায়, কারো 100 পেরিয়ে গেছে, কিন্তু এই বয়সেও তারা 100-200 মিটারের স্প্রিন্ট দৌড়াচ্ছেন, এমনকি ম্যারাথনে নামছেন, রেকর্ড ভাঙছেন। এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। গত 11 বছর ধরে বিশ্বের সবচাইতে ধনী ফুটবল ক্লাব হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদ। ডেলয়েট নামে একটি সংস্থার সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে 2014-15 মৌসুমে তাদের আয় ছিল 43 কোটি 90 লাখ পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনেরই ক্লাব বার্সেলোনা, তাদের আয় 42 কোটি 60 লাখ পাউন্ড। আর তৃতীয় স্থানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের আয় 39 কোটি 52 লাখ পাউন্ড। শীর্ষ 5টি ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড আর জার্মানির বায়ার্ন মিউনিখ গত 7 বছর ধরেই তাদের জায়গা ধরে রেখেছে। এই ক্লাবগুলো নিয়মিত শিরোপা জিতছে, তাদের দলে খেলছেন এই যুগের ফুটবলের সেরা তারকারা। কিন্তু তাদের এত টাকার আসল উৎস কি এগুলোই, নাকি টেলিভিশনের প্রচার সত্ত্ব আর বিপণন? কথা বলেছিলাম লন্ডনে ফুটবল ভাষ্যকার মিহির বোসের সাথে। দুটো জিনিস হচ্ছে, একটা হলো এই ফুটবল ক্লাব টেলিভিশন থেকে অনেক পয়সা পাচ্ছে, খালি নিজেদের দেশ থেকে পাচ্ছে না। রিয়াল মাদ্রিদ স্প্যানিশ টেলিভিশন থেকে পাচ্ছে না, সারা পৃথিবীর টেলিভিশন
রিয়াল ম্যাড্রিডের ম্যাচে দেখা যায় তারা পয়সা দিচ্ছে। আর আরেকটা জিনিস হলো স্পন্সরসরা অনেক পয়সা দিচ্ছে। সব ক্লাব আপনি যদি দেখেন একটা স্পন্সর আসে, বড় স্পন্সর, তার ছাড়া শার্ট স্পন্সর, এই স্পন্সর, ওই স্পন্সর, তারা অনেক পয়সা দিচ্ছে। আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম, ক্লাবদের পয়সা কিভাবে আসতো? আপনি টিকিট কিনতেন, টিকিটের পয়সা এখন খুবই কম। একটা জিনিস দেখা যাচ্ছে যে এই প্রথম 20টার যে তালিকা, তার মধ্যে 8-9টাই হচ্ছে ব্রিটেনের ক্লাব, ইংলিশ ক্লাব। ইংলিশ ফুটবলের যে এত আকর্ষণ, সেটারই বা কারণ কি? দুটো জিনিসের জন্য। একটা হলো যে এই ইংলিশ ক্লাবরা 2 বছর আগে একটা টেলিভিশন ডিল করেছিল, 5.5 বিলিয়ন পাউন্ডের টেলিভিশন ডিল। বিটি, যেটা একটা বিরাট কোম্পানি, টেলিকমিউনিকেশন কোম্পানি, সে স্পোর্ট দেখাবে, কেন স্পোর্ট দেখিয়ে তাদের ব্রডব্যান্ড বিজনেসটা বাড়াবে, তো এই জন্য পয়সাটা হয়েছে। আরেকটা জিনিস হলো ওভারসিজ টেলিভিশন, অন্য দেশের টেলিভিশন, ইন্ডিয়াতে, পাকিস্তানে, অন্য জায়গায়, মিডল ইস্টে, আল জাজিরা, এরা অনেক পয়সা দিচ্ছে। আর প্রিমিয়ার লিগে যে খেলা, এটা খুব ইন্টেন্স খেলা। অন্য লিগে আপনি যদি দেখেন, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইটালিতে 3-4টে টিম খুব ভালো খেলে। যখন ছোট ছোট টিমের সঙ্গে খেলে, তখন ওই বড় টিম জিতেই যায়। রিয়াল মাদ্রিদ সেদিন একটা ম্যাচ জিতেছিল, 10টা গোল দিয়েছিল। ইংল্যান্ডে বলা যায় না কোন টিমটা জিতবে, কিন্তু রিয়াল মাদ্রিদ যখন বার্সেলোনা খেলে, যখন লিওনেল মেসি খেলে, যখন রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেল ইয়া রোনাল্ডো খেলে, সেটা আরেকটা ব্যাপার। সেটা হলো ওই ম্যাচটাই দেখবে, কিন্তু প্রিমিয়ার লিগে সব ম্যাচ দেখে, কেন প্রিমিয়ার লিগে বলা যায় না কি হবে। স্পন্সরশিপ এবং মার্চেন্ডাইজিং যেটাকে বলে আর কি, অর্থাৎ ক্লাবের শার্ট থেকে শুরু করে নানান ধরনের জিনিস বিক্রি, এগুলো থেকে নিশ্চয়ই এই ক্লাবগুলো অনেক টাকা পায়। হ্যাঁ, ক্লাবরা কি করে, এভরি ইয়ার একটা নতুন শার্ট লাগায়। তার মানে কি, তাদের যারা সাপোর্টার, তারা ক্লাবকে সাপোর্ট করার জন্য নতুন শার্টটা কিনতে হবে। তারা কফি, চা খাওয়ার জন্য একটা মাগ বের করে। সাপোর্টাররা, ফ্যান যেটাকে বলে, এটা হলো একটা রিলিজনের মতন হয়ে গেছে। তারা ভাবে আমরা এই ক্লাবকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা এই কাপেই চা খাবো, এটা ক্লাবের কাপে চা খাবো, অন্য কাপের চা খাবো না। আমি যখন ছোট ছিলাম, এটা ভাবনাই হতো না, কোনো ক্লাব এটা করতো না। এখন এইটা ক্লাবগুলো হয়ে গেছে কমার্শিয়াল এন্টিটি যেটাকে বলে। এটা খালি ফুটবল খেলা হয় না, এই ক্লাবগুলো দোকান হয়ে গেছে, কিভাবে বিক্রি করতে পারবে। ফুটবল এখন খেলা না, যেমনি জুতো হয়, কাপড় হয়, রেডিও হয়, টেলিভিশন বানায়, ওইভাবে ফুটবল একটা প্রোডাক্ট হয়ে গেছে। কিন্তু এই যে প্রথম 20টা ক্লাব, এগুলো সবগুলোই ইউরোপের ক্লাব, এবং সেখানে পৃথিবীর নানা জায়গা থেকে, ল্যাটিন আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এসে খেলছেন। কিন্তু সেই ল্যাটিন আমেরিকান ক্লাবগুলো বা আফ্রিকান ক্লাবগুলো, তারা এই প্রথম 20টা ক্লাবের মধ্যে নেই কেন? তাদের ফুটবলে টাকা নেই, তাদের ফুটবলে অনেক চুরি হয়েছে, খুব খারাপ ম্যানেজমেন্ট হয়েছে। লিওনেল মেসি বার্সেলোনার জন্য কেন খেলছে? নেইমার বার্সেলোনার জন্য কেন খেলছে? সুয়ারেজ বার্সেলোনার জন্য কেন খেলছে? আমি যখন ব্রাজিলে গেছিলাম ওয়ার্ল্ড কাপে, রিওতে, সব থেকে বড় বড় ক্লাব, তাদের একদম অবস্থা খুবই খারাপ। আর আফ্রিকার থেকেও প্লেয়ার আসছে, ভালো ভালো প্লেয়ার, কিন্তু সেখানেও ক্লাব ফুটবল খুব ভালো না, অনেক কিছু প্রবলেম আছে। ইউরোপে সেটা হচ্ছে না, ইউরোপে অনেক প্রবলেম আছে, বাট ক্লাব ম্যানেজমেন্টটা বেশ ভালো। চ্যাম্পিয়ন্স লিগ করে ইউরোপিয়ান ফুটবলের আরো বেশি প্রমিনেন্স হয়ে গেছে, আরো বেশি শক্তি হয়েছে। আর অনেকে বলে, আপনি যদি আফ্রিকা, এশিয়াতে যান, যে এইটা হলো ইউরোপের নতুন কলোনিয়ালিজম। আগেরকার কলোনিয়ালিজম চলে গেছে, ইউরোপিয়ান ফুটবল, আপনি যদি এশিয়া, আফ্রিকাতে যান, ল্যাটিন আমেরিকাতেও যান, সে দেশের ক্লাব ফুটবল অনেক পড়ে গেছে। কিছু বছর আগে আমি দার্জিলিং গেছিলাম। দার্জিলিং এ পাহাড়ের পরে কি দেখছি, যে একটা ছোট্ট বাচ্চা বেকামের শার্ট পরে খেলছে। আপনি যদি মাসাই ট্রাইবে যান, সেখানে আর্সেনালের সাপোর্টার আছে, যারা কোনোদিন বিলেতে আসেনি, কিন্তু তাদের খুব জানা আছে তাদের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কি করে। বলছিলেন ফুটবল ভাষ্যকার মিহির বোস। বয়স 90 পেরিয়ে যাওয়ার পরেও কেউ ম্যারাথন দৌড়াচ্ছেন বা 100 মিটার বা 200 মিটার স্প্রিন্টিং করছেন, এমন কথা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটা মোটেও আজগুবি কিছু নয়। পৃথিবীর অনেক দেশেই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 60 বছরের বেশি নারী পুরুষের জন্য একটি আলাদা বিভাগ থাকে, এবং সেখানে প্রতিযোগিতা করেন 80, 90, এমনকি 100 পার হয়ে যাওয়া নারী পুরুষেরা।
যেমন এই গত বছর 95 বছর বয়সী ব্রিটিশ ডাক্তার চার্লস ইউগস্টার 200 মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন। Short finishing straight at Lee Valley. The crowd begin to acknowledge this. I can see some of them are on their feet. He crosses the line. Does Charles Eugster? It is a new age group world best. চার্লস ইউগস্টার 200 মিটার দৌড়েছেন মাত্র 55.48 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ে। মনে রাখবেন যে 200 মিটারে উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড হচ্ছে 19.19 সেকেন্ড। তাই বয়সের পার্থক্যটা বিবেচনা করলে চার্লস ইউগস্টারের 55 সেকেন্ড খারাপ নয়, কি বলেন? এমনি আরো 2-4 জনের কথা বলি। জাপানের হিদেকিচি মিয়াজাকির বয়স 105 বছর। তিনি 42.22 সেকেন্ডে 100 মিটার দৌড়ে স্থান করে নিয়েছেন গিনেস রেকর্ড বুকে। জাপানে তো তার নামই হয়ে গেছে গোল্ডেন বোল্ট। আর 100 বছরের ভারতীয় বংশোদ্ভূত ফাউজা সিং কিছুকাল আগে পৃথিবীর সবচাইতে বয়স্ক ব্যক্তি হিসেবে ম্যারাথন দৌড়ের রেকর্ড করেছেন। তিনি 42 কিলোমিটার দৌড়েছেন 8 ঘন্টা 25 মিনিটে। মহিলাদের মধ্যে এমনি একজন হলেন বেটি জিম ম্যাথিউ, যিনি একজন কানাডিয়ান, ভ্যাঙ্কুভারের বাসিন্দা। তার বয়স 88 বছর এবং তিনি একজন ম্যারাথন রানার। সম্প্রতি হনুলুলুতে তিনি 6 ঘন্টা 31 মিনিট 32 সেকেন্ডে হাফ ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বেটি জিম ম্যাথিউ বলছিলেন তার কথা। I can't say which came first, the running or my good health, or if my good health allowed me to run. I mean, the sort of a catch. আমি ঠিক জানি না দৌড়ানোর অভ্যাসের জন্যই কি আমার স্বাস্থ্য ভালো আছে, নাকি আমার স্বাস্থ্য ভালো আছে বলেই আমি দৌড়াতে পারছি। তবে এটা যে পারছি তা আমার সৌভাগ্য। প্রশ্ন ছিল আর কতবার ম্যারাথনে দৌড়াবেন তিনি। Every year I say this is the last one, but it's funny. I don't know. I just প্রতিবারই আমি ভাবি এবারই শেষ, কিন্তু আমি সত্যি জানি না আর কতবার আমি ম্যারাথনে দৌড়াতে পারবো। এবছরও আমার হাঁটুর সমস্যা ছিল বলে আমি আসতে চাইনি, কিন্তু আমার নাতির চাপে আসতে হলো। তবে আগামীবার আমি হয়তো বিরতি দেব। কিন্তু যে মেয়েদের সাথে আমি দৌড়াই তারা বলেছে তুমি 1 বছর বিরতি দিতে পারো, কিন্তু 90 বছর বয়সে তোমাকে আরেকটা ম্যারাথন দৌড়াতেই হবে। I think it has changed a lot because when I first started just running. এখন বয়স্ক মানুষের খেলাধুলার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। আগে লোকে আমাকে হয়তো পাগল বা উদ্ভট মহিলা মনে করত। যাতে লোকজনের কথা শুনতে না হয় সেজন্য আমি অনেক সময় অন্ধকারের মধ্যে দৌড়াতাম, কিন্তু এখন লোকে আমাকে অনেক সম্মান করে। আমি মনে করি ভবিষ্যতে 80-90 বছরের লোকেরা আমার এসব রেকর্ড অনেকবার ভাঙবেন। ভ্যাঙ্কুভার থেকে বিবিসিকে বলছিলেন বেটি জিম ম্যাথিউ। কিন্তু এরকম 50, 60, 70 বা 80 বছর বয়সে এরকম 8 ঘন্টা ধরে ম্যারাথন দৌড়ানো কিভাবে সম্ভব? যুক্তরাজ্যের লাফব্রো বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ স্পোর্টস, এক্সারসাইজ অ্যান্ড হেলথ সায়েন্সের ডক্টর রিচার্ড ফার্গুসন বলছিলেন, I think it's outstanding. I mean, these people are, real inspiration to any of us at any age. So এটা সত্যি অসাধারণ ব্যাপার এবং বেটির মতো মানুষেরা সবার জন্যই অনুপ্রেরণা। যে কোনো বয়সেই এ ধরনের শরীর চর্চার কিছু ঝুঁকি যে নেই তা নয়, কিন্তু এর সুফলের পরিমাণ ঝুঁকির চাইতে অনেক বেশি। ব্যায়াম যে কোনো বয়সেই দুরারোগ্য ব্যাধির সম্ভাবনা কমিয়ে দেয়, স্বাস্থ্য ভালো রাখে। এ নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে। বোঝার চেষ্টা হচ্ছে কিভাবে বৃদ্ধ বয়সেও স্বাস্থ্যবান ও কর্মক্ষম থাকা যায়। সত্যি বেটি জিম ম্যাথিউয়ের মতন রানাররা সবার জন্যই অনুপ্রেরণা, কারণ তারা দেখিয়ে দিচ্ছেন যে 88 বছর বয়সেও একজন মানুষের পক্ষে কি করা সম্ভব। আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে। সময় শেষ হয়ে এলো আর এরই সঙ্গে শেষ করব আজকের প্রভাতী। তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরো একবার। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্ব উপকূলের শহরগুলোতে এখন চলছে বরফ সরানোর কাজ। বাংলাদেশ সরকারের যে কোনো অভিযোগে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু বিশ্লেষকেরা বলছেন ফেসবুকের লাখ লাখ মানুষের উপরে নজরদারি করা ততটা সম্ভব নয়। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রত্যুষা শুনবেন আর মাত্র আধা ঘন্টা পর। বাংলাদেশ সময় সকাল 7:30 এবং ভারতীয় সময়